আচ্ছা, তাহলে আমরা আগের ক্লাসে দেখছিলাম, এটা আমাদের 8 নম্বর ক্লাসে এরকম ছিল। এখানে আমরা একটু গুগল ফন্টস ইউজ করছিলাম, ফন্টসম আইকন ইউজ করছিলাম, আর একটা ফর্ম বানানো দেখছিলাম কিভাবে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করে করা যায়। আর মেইন আজকে আমরা যেটা করব, এটা কপি করে আনছি এই কারণে, সেটা হলো আমরা এখানে মেনুটাকে ড্রপ ডাউন মেনু করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের যেটা করব, আমরা এইটা নোটপ্যাডে ওপেন করি, আর সিএসএসটা নোটপ্যাডে ওপেন করে নিই, তাই না? আচ্ছা, আমাদের এটা এখন আর দরকার নাই, এটাও আপাতত নাই। দেখি আমরা এইটা ওপেন করি, আজকেরটাই। এখন নিচে যা আছে থাক, আমরা কাজ করবো কোথায়? এখানে না, মেনুতে। এখন আমরা পজিশন নিয়ে অলরেডি কাজ করছি, তো ওখানে একটা কথা বলছিলাম যে পজিশন নিয়ে কাজ করতে গেলে আপনাকে দুইটা জিনিস খেয়াল করতে হবে। কি কি? একটা হলো, হ্যাঁ, কোনটা কি এটা একটু আগে বুঝতে হবে। এখন এই ক্ষেত্রে বলেন তো, আমরা যদি ড্রপ ডাউন করতে চাই, সেক্ষেত্রে কোনটা কি হতে পারে? এটা হচ্ছে রিলেটিভ, আর হচ্ছে না, এটা রিলেটিভ কেন? ঘটনাটা কখন ঘটবে? আমরা যখন এলআইয়ের উপরে যাব তখন না? যখন এলআইয়ের উপরে যাব তখন ঘটনাটা ঘটবে না? তাহলে এই অ্যাকশনটা কার পরে হবে, কার সাথে হচ্ছে, কার উপরে ডিপেন্ড করবে? এলআইয়ের উপরে। এলআইয়ের উপরে আমি কিছু মাউস ক্লিক করি বা মাউস নিয়ে যাই, যে কোনো একটা কিছু করলে তখন একটা ঘটনা ঘটবে। তাহলে আগে এটা ফিক্স করতে হবে যে কার ঘটনা ঘটবে আর কার সাপেক্ষে কার ঘটবে। তাহলে এলার সাপেক্ষে একটা ঘটনা ঘটাতে যাচ্ছি, আর কি করতে যাচ্ছি সেটা, তাহলে ইটা কি হবে, এলআইটা কি হবে? রিলেটিভ হবে। আর আমরা যে কাজটা করতে যাচ্ছি সেখানে আমরা অ্যাবসলিউট ইউজ করব। তা যে কাজ বলতে, ড্রপ ডাউন বানাতে গেলে এই ইউএলএলআই দিয়ে আমরা যেরকম একটা মেনু বানাইছি ওই রকম করে আরেকটা মেনু বানাতে হবে। হ্যাঁ, দেখেন এখানে কি ইউএলএলআই এ, তাই না? মনে করেন এই এর ভিতরে আমরা এখান দিয়ে নামাই নিয়ে আসলাম। কোথা দিয়ে দেখছেন? হ্যাঁ, নামাই নিয়ে আসলাম। এখন এর ভিতরে আমি একটা ইউএল নিলাম, তার ভিতরে একটা এলআই নিলাম। মনে করেন যে দুইটা বা তিনটা এলআই, তার ভিতরে আবার আচ্ছা, about us, about কোম্পানি, এখানে অ্যাবাউট রিলেটেড আরো কিছু, অ্যাবাউট ওয়েবসাইট, কিছু নাম এরকম নিয়ে নিলাম। ঠিক আছে? এখন এইগুলোকে আমি কোথায়, এর নিচে হিসেবে শো করতে যাচ্ছি, এই যেখান দিয়ে নামায় নিয়ে আসছে যেভাবে, এটা বুঝছেন? ঠিক আছে? আচ্ছা, কেমন কেমন একটা ব্যাপার সেবার হলো, তাই তো? এখন এটা কোনো ব্যাপার না, আমরা ঠিক করে ফেলবো এখন। আচ্ছা, আমরা একটু সিএসএস এ দেখি কি অবস্থা। আচ্ছা, আমরা এই পর্যন্ত রাখছিলাম। তাহলে আমি বলছি যে আমাদের পজিশন হচ্ছে কার সাপেক্ষে ঠিক হবে? এলআই সাপেক্ষে। তাহলে এলআই কি, এটা না? এখানে চলে আসতে হবে কি, পজিশন রিলেটিভ। এখন ব্যাপারটা হলো, আমাদের পরের কোডটা কিরকম আছে সেটা একটু দেখাই।
এ তার ভিতরে ইউএল তার ভিতরে এলাই। এরকম তো। দেখেন এখানে কিন্তু ওই যে সেই ইগুলো আসছে, গোল গোল সার্কেল গুলো আসছে, এই সিস্টেমের নাম এবং আমরা এটা পজিশনও সেট করব, তাই না? তাহলে এটা যদি আমরা তুলে দিতে চাই, ওটা আমরা ইউএল এ দেবো, ইউএল সরি এলআই তে ইউজ করি লিস্ট স্টাইল, তাই না? তো আমরা ওখানে দিতে পারবো, সমস্যা নেই। এখানে আমরা কি ইউজ করব? পজিশন অ্যাবসলিউট। কিছু হলো? আচ্ছা, পজিশনের ক্ষেত্রে আমরা যেটা বলছি যে আমাদের জায়গাটা বলে দেওয়া লাগে পজিশনে, তাই না? কিভাবে বলেন তো? না, সেটা কোথায়, পজিশনটা তার কোথায় হবে এটা বলতে হয়। টপ, লেফট, রাইট এগুলো দিয়ে আমাদের বটম দিয়ে বলে দিতে হয় কোনটা। তো আমরা রাখতে চাচ্ছি কোথায়? এই যে যেখান দিয়ে শুরু হচ্ছে, মানে এই দাগটা এই পর্যন্ত, এখান দিয়ে নিচ থেকে, তাই না? তাহলে আমরা ইউজ করব লেফট, কত হবে? 0, কারণ ওইটা লেফটে যেখান থেকে শুরু হয়েছে সেই সোজা করে। আচ্ছা, এবং ওপর থেকে কিছুটা আমরা যদি টপ 0 দিই তাহলে কোথায় যাবে দেখেন? এই উপরে এখানে যাবে, কিন্তু আমাদের ওখান থেকে কিছুটা নামাতে হবে না? দিলাম টপ, এখানে আর টপ 0 ইউজ করব না, কারণ 50-55 পিক্সেল আমরা নামাই দিয়ে দেখি, পরে আমাদের যত লাগতেছে ততটা সেট করে দেবো। আপাতত দিলাম। এটার জন্য কি প্রবলেম হচ্ছে? এটার জন্য মেবি প্রবলেমটা হচ্ছিল। যাই হোক, তো আমরা ইউএল এর ভিতরে এলআইটাকে ধরলাম। এরপরে আমাদের এই আবার এলআইটা ধরে যে তুলে দিতে হবে না? তার ভিতরে এলআই। বুঝতেছেন কনভার্টটা কিভাবে হচ্ছে? কি বলতে হবে? গেছে? এখন দেখেন এই লেখাগুলো কিন্তু গায়ে গায়ে চলে আসতেছে, তাই না? কেন বলেন তো? এর হোয়াইটটা যতটুকু শুধু ততটুকু পাচ্ছে, এই জন্য লেখাটা এর ভিতরে ভেঙে নিচে নিচে চলে আসছে, তাই না? তাই আসছে না? আমরা কি করতে পারি, এখানে একটা হোয়াইট সেট করতে পারি। হোয়াইট দেখছেন? আচ্ছা, ইচ্ছা করলে আপনি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। আচ্ছা, হোভার করলে যেটা আসতেছে আমরা ব্যাকগ্রাউন্ডে এটা দিয়ে দিই। ঠিক আছে, এখন আমরা কালার চেঞ্জ করব, সমস্যা নেই। ব্যাপার হলো এই এলআইটাকে আমি একটু ওপর নিচ থেকে ফাঁকা ফাঁকা করি, কারণ গায়ে গায়ে লেগে আছে না? তাহলে কি ইউজ করবো বলেন তো? প্যাডিং। প্যাডিং মনে করেন যে 5 পিক্সেল দিয়ে নিলাম। তাহলে প্রথম 5 পিক্সেলটা উপর নিচ থেকে পাইছে, ডানে বামে থেকে পাইছে, দুটো দিয়ে নিলাম। এজন্য আপনি যদি আলাদা ইউজ করতে চান, মানে সব লেফট রাইট থেকে আর উপর নিচ থেকে সব তো সমান হবে না, হয়তো কোনো দিকে বেশি কম লাগতে পারে, তখন শুধু একদিকে যেন বাড়াতে পারেন, এজন্য দুটো নিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, আমরা একটা কাজ করি, ওই প্রত্যেকটার নিচে নিচে
নিচে নিচে একটা করে দাগ থাকবে যাতে আমরা বুঝতে পারি, ঠিক আছে? একটা দাগ দিই, কি দেবো বলেন তো? বর্ডার বর্ডার কি শুধু নিচে যাচ্ছি না, চারিদিকে তো দরকার না, তাহলে বর্ডার বটম দিলাম। অন পিক্সেল সলিড একটা কালার দিতে হবে, তাই? ঠিক আছে, এখন দেখেন ওপর থেকে কিন্তু অনেক বেশি হয় নাই। হ্যাঁ, ওটা তো আমরা আন্দাজে দিয়েছিলাম না 56 পিক্সেল, এই যে ইউএলটা। ঠিক আছে না, 58 দিলেই হয়। আচ্ছা, এখন আমরা এই এলআইতে ছিলাম, এটা থাক, আমরা এটাকে একটু হালকা বাড়াই, ঠিক আছে না? 8 পিক্সেল। বুঝতেছেন কিভাবে করতেছি? 8 পিক্সেল, ভালো কথা। এখন দেখেন ব্যাপার যেটা হচ্ছে সেটা হলো, অলরেডি থাকে যাচ্ছে, থাকুক। এখন যদি না থাকে তাহলে আমরা দেখবো কি করে, পরে কিভাবে ওইভাবে আসবে সেটা দেখতেছি। এখন তো আমরা ডিজাইনটা ঠিক করতে হবে না, না থাকলে তো আমি দেখতে পাবো না। ব্যাপারটা হলো এখানে মাউস নিলে দেখেন কোনো কিন্তু ওটা হচ্ছে না, হচ্ছে। আচ্ছা, আমি একটা কাজ করি, এই যে এলআই, এই এলআইটাকে একটা হোভার ইফেক্ট দিই, তাহলে বোঝা যাবে। এলআইতে হোভার করলে আচ্ছা, এইটা হোভার করলে কি হবে? এখানে কি হচ্ছিল? ও, এখানে এটা হচ্ছে না। সাপোজ আমরা একটা কালার দিলাম এখানে, ব্যাকগ্রাউন্ড, পরে দেখতেছি, আগে একটা কালার দিয়ে নি। ঠিক আছে না? এখন একটা প্রবলেম যেটা, সবার শেষেরটার নিচেও দেখেন একটা দাগ আছে, কিন্তু শেষেরটার নিচে কি দাগ থাকার দরকার আছে? যদি চাই যে কোনো কিছু শেষে এরকম থাকবে না, তাহলে আমরা এটাও তুলে দিতে পারি। কিভাবে পারি? কি লিখতে হবে? লাস্ট, যদি ফার্স্ট চাইল্ড দেন তখন প্রথমটা, যদি লাস্ট চাইল্ড দেন তাহলে একেবারে শেষেরটা। তাহলে কি দেব? এই যে বর্ডার বটম দিছি এটাইকে কপি করলাম, নাম না দিলেও সমস্যা নেই, নাম দিলে দিতে পারেন, 0 করে দিলাম, একই ব্যাপার। ঠিক আছে, এখন আমাদের এই কালারটা চেঞ্জ করতে হবে। ঘটনা হলো দেখেন এখানে যদি আমি ক্লিক করি কিছু কিন্তু হচ্ছে না, হচ্ছে। আর এই জিনিসটা কিন্তু দেখেন হাতের মধ্যে, এখানে নিয়ে গেলে কি হাতের মতো একটা হচ্ছে না, মানে লিঙ্ক এটা বোঝা যাচ্ছে। এখানে কি বোঝা যাচ্ছে এটা লিঙ্ক? আর একটু ভালো করে দেখাই, এ দেখেন এখানে যখন আমি, আচ্ছা আপনারা দেখছেন কোন লিঙ্কে রাখলে আপনারা দেখতে পাচ্ছেন না, এখানে রাখলে নিচেই লিঙ্কটা শো করে, এটা দেখছেন না? কিন্তু এখানে যখন আমি রাখতেছি তখন শো হচ্ছে না, কিন্তু যখন এরপরে রাখতেছি লেখার পরে তখন আসতেছে, কিন্তু এখানে রাখলে হচ্ছে না। আমাকে যেটা করতে হবে জানো, এখানে ক্লিক করলেও কেউ ওই লিঙ্কে যাইতে পারে,
এলাই না, আমি বলবো এটা পুরো জায়গাটা দখল করে থাকুক। পুরো জায়গাটা দখল করে থাকতে গেলে কি করতে হয় বলেন তো? আমি যদি চাই কোনো জিনিস পুরো জায়গা দখল করে থাকবে, রাইট? ব্লক মানে কি? পুরো জায়গাটা নিয়ে থাকে। আর ইনলাইন ব্লক মানে কি? ইনলাইন মানে হচ্ছে ইনলাইনে, আর ইনলাইন ব্লক মানে হচ্ছে যতটুকু জায়গা আছে নিয়ে তুমি ছেড়ে দাও। আর ব্লক মানে পুরো জায়গাটা তুমি দখল করে নাও। ইয়েতে কি করলাম? ডিসপ্লে ব্লক করে দিলাম। আসছে? এখানে রাখলে আসতেছে না? নিচে লিঙ্কও দেখাচ্ছে। ঠিক আছে, এখানে ক্লিক করলে দেখেন পেজটা এর সাথে যে হ্যাশ অ্যাড হয়েছে, দেখছেন? তার মানে কাজ করতেছে না, কাজ করতেছে। এখন আমরা এখানে একটা কালার সেট করতে পারি। কালার মনে করেন যে সাদা, আর হোভারের একটা কালার দিতে পারি, যে হোভার করলে একটা অন্যরকম লাগে। এখানে দেখা যাবে এরকম সাদা, আর হোভার করলে সাপোজ অন্য একটা কিছু হয়ে যাবে। না, এখানে সাদাটা একটা ভালো লাগতেছে না মনে হচ্ছে, এই সবুজের ভিতরে সাদাটা ভালো লাগতেছে, তাই না? তো আপনারা এখানে একটু অন্যরকম করে দিতে পারেন। তাহলে এটা কি করতে হবে? এটা কপি করে কাট করে নিলাম। কোথায়? এর ভিতরে। আর এখানে একটা অন্যতা দিতে পারেন। কি দেবো বলেন তো? হ্যাঁ, আচ্ছা, 4E দেখি কি কালার। আর হালকা গেল 3D। আচ্ছা, ব্যাপারটা কি হচ্ছে? ওই কালারটা সাদা দেওয়ার কারণ তো ওই কালারটা কি পাবে? এইটাকে এর নিচে দিতে হবে। আশা করি এবার পাওয়ার কথা। কোনটা কোনটা? উপর নিচে সমস্যা, অবশ্যই সমস্যা আছে। অনেক জায়গায় দেখবেন, দেখাবো, সমস্যা নেই। আমি প্রথমে একটা কথা বলছিলাম, সিএসএস নিচ থেকে কাজ করে। উপরে একরকম লিখে আসছেন, নিচে আরেক রকম বলে দিয়েছেন, উপরেরটা কাজ করবে না। একই কালার, এটাই বলছেন না? আগে নিচেটা কাজ করবে। ওইটা তো হোভার করলে হবে। হোভার তো করতেছি। তো হোভার করলে কি কালার চেঞ্জ হয়? কিসের কালার চেঞ্জ হবে? হোভার করলে আপনি তো হোভার করলে তো গ্রিন দিয়েই দিয়েছেন। ও সরি, এখানে ব্যাপারটা এরকম হতো যে হোভার করলে এর কালারটা চেঞ্জ হবে। সেটাই বলছি, হোভার করলে তো গ্রিন আপনি দিয়েই দিয়েছেন। ঠিক আছে না? আর নিচেরটাতে এবার লাল হবে। ঠিক আছে, নিচেরটা কাজ করে। আমাদের যে কোনো একটা জিনিস ধরে ওইটা সিএসএস আগে করতে হবে। এখন প্রবলেম যেটা, এর ব্যাকগ্রাউন্ড পাচ্ছে, তাই না? সুতরাং এর ব্যাকগ্রাউন্ড পাইলে তো এইভাবে একটা হবে না।
আমাদের যেটা করতে হবে সেটা হলো যে যদি এতে হোভার করে তাহলে কালার হবে এইটা, তখন ব্যাকগ্রাউন্ড। আর আরেকটা কি হবে, যদি ইউ এল এলআই তে হোভার করে তাহলে এলআই ব্যাকগ্রাউন্ডে কি হবে? বুঝতে পারছেন? এলআই তে হোভার করলে এলআই ব্যাকগ্রাউন্ড হবে গ্রিন, আর এলআই তে হোভার করলে এর কালারটা হবে সাদা। ঠিক আছে না? ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এখন এটা গেল। এই তো এত লেট কেন? যাক, সেটাও ভালো। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এই পর্যন্ত করলাম। এখন আমাদের কাজ হলো কিভাবে সব সময় থাকবে না, আবার আমরা যখন এখানে মাউস নিয়ে আসবো তখন আসবে। ঠিক আছে, ড্রপডাউন তো এরকমই হয়। হ্যাঁ, দেখেন কি করি। সেটা হলো আমাদের পরের ইউএলটা কই, এটা না? এই এলআইয়ের ভিতরে আবার ইউএল। আচ্ছা, ঘটনাটা কখন ঘটবে? যখন আমি এই এলআই তে হোভার করব, তাই না? এটা দেখেন আমি কি করি, আমি লিখছি টপ এত পিক্সেল, তাই না? আচ্ছা, এটা মনে রাখবেন, টপ টু 58 দিলে হয়। আমি করব এটা মাইনাস মনে করেন 580 পিক্সেল। ভিজিবিলিটি হিডেন, ভিজিবিলিটি হিডেন তো বোঝেন? আচ্ছা, যখন এটাতে হোভার করা হবে, আবার লিখতে হবে এটা, যখন এটাতে হোভার করা হবে তখন ইউএল এ কি হবে? এই যে আমি কি করছি, মাইনাস 580, এটা উপরে উঠাই দিছি না, ওইটা আবার নামাতে হবে। তাহলে কি করতে হবে, ইউএলটা কি হবে, দাঁড়ান, এটা একটু এর নিচে দেওয়া দরকার। কেন বলেন তো? কারণ তার নিচে যদি এটা পায় তাহলে এটা কাজ করবে, এই জন্য আমরা তার নিচেরটা বলে দেবো যে এটা হলে টপটা কত হবে। হ্যাঁ, আগে এটা ছিল না, তাহলে এই পজিশনে আসলে তো আমার ওখানে দাঁড়াচ্ছে। সব সময় এটা কখন হবে, যখন এলআইতে হোভার করব তখন 58 পিক্সেলে দাঁড়াবে, আর সবসময় মনে করেন মাইনাস 580 পিক্সেল উপরে উঠে থাকবে। এখন এটা করলেই কি দেখা যাবে? কেন বলেন তো? হ্যাঁ, আমি তো ওখানে বলে আসছি ভিজিবিলিটি হিডেন, তাহলে তো হিডেন অবস্থায় থাকলো। আবার আমাকে কি করতে হবে, ভিজিবিলিটি ভিজিবল। বুঝতে পারছেন? আসছে না? কিন্তু ব্যাপার হলো সাথে সাথে আসতেছে। আমি চাচ্ছি যদি একটু দেরি করে আসে তাহলে জিনিসটা একটু ভালো লাগবে, তাই না? এরকম যদি চান যে কোনো একটা কাজ দেরি করে ঘটবে, একেবারে একটা, হ্যাঁ উপরেই তো উঠাই দিয়েছিলাম। ঘটনা হলো যাবে, ডাইনে দিলে সমস্যা। ডাইনে দিলে তুমি মনে করো এদিকে পাঠাই দিলে, তখন কি হবে, নিচে একটা স্ক্রল বার চলে আসবে, কিন্তু বামে গেলে আর স্ক্রল বার আসবে না। ঠিক আছে, এখন ঘটনা হলো এটা দিলে একটু দেখা যাচ্ছে যে আসলে এর উপর দিয়ে উঠে যাচ্ছে, এটা বাজে।
এগুলো ঠিক করতে গেলে অনেক সময় আপনাকে ইটি করা লাগবে, যেগুলো করে দিয়ে অনেক কিছু করতে হবে, যে এত পজিশনের উপরে গেলে নিজে নিজে হাইড হয়ে যাবে, আবার হবে। কিন্তু আমরা আরেকভাবে করতে পারি, সেটা হবে কি, ভিজিবিলিটি না দিয়ে আমরা ডিসপ্লে ইউজ করতে পারি। সেক্ষেত্রে আপনি ওই যে আস্তে নামতেছে এই জিনিসটা দেখতে পাবেন না, ডিসপ্লে কি হবে না, আর এখানে কি হবে, ডিসপ্লে শো ব্লক, ডিসপ্লে শো আছে, ব্লক ইনলাইন এগুলো দেখছেন না? আচ্ছা, এইখানে ব্যাপারটা হলো, এইখানে আপনি অত সুন্দর করে এরকম করতে পারবেন না, ঠিক আছে? আর এগুলো করতে গেলে হিউজ পরিমাণ খাটাখাটনি করতে হবে আপনাকে, যে গড়িটা করে ইউজ করে অনেক সুন্দর করে করা যায়। মানে বলতে হবে যে এগুলো দেখতে হবে যে এটা কত পজিশনে আছে। মনে করেন এই যে এইখানে পর্যন্ত আসলো, তখন আপনাকে ওই যে ভিজিবিলিটিটা ওপেন করতে হবে, আর না হলে ডিসপ্লে থাকবে। আর যদি নিজে নিজে হয়ে যাবে, আর না হলে ভিজিবিলিটি থাকবে, আর এর উপর উঠে গেলে ডিসপ্লে নান হয়ে যাবে। এরকম করে করতে হবে তখন অনেক। আর এগুলো আপনি সহজে করতে পারবেন, বিভিন্ন প্লাগইনস আছে, বিভিন্ন রকম আছে অনলাইনে পাবেন, সেগুলো দিয়ে আপনি ইজিলি করতে পারবেন, কিছু কষ্ট করা লাগবে। আমার এখন এটা শেখানোর বিষয় যেটা, সেটা হলো যে আমাদের কোড জিনিসটা জানা, কিভাবে কোডিং করা, ঠিক আছে, হাতে করে। আচ্ছা, তাহলে আমরা এগুলো করতে পারবো না। দেখেন এখন কিন্তু আর কিছুই করা লাগবে না। এখন এরকম একটা এলআই আপনি জানেন না কেন, কপি করে সাপোজ কন্টাক্টের ভিতর করবেন, কোথায়, এখানে, তাই না? যতগুলো দেবেন ততগুলো সব ড্রপ ডাউন হয়, ঠিক আছে? তাহলে আমরা ড্রপ ডাউন দেখে ফেললাম। এখন ব্যাপার হলো, গতদিন আমরা একটা কাজ করতেছিলাম, আমরা সেটা দেখি 10 নম্বর ক্লাসে এই পর্যন্ত আমরা দেখছিলাম, তাই না? আচ্ছা, এরপরে আমরা কাজ করব হলো বুটস্ট্র্যাপ নিয়ে, মানে এই ধরনের ওয়েবসাইট বুটস্ট্র্যাপ ইউজ করে করব। তো আমরা একটু বুটস্ট্র্যাপের সাইট থেকে হালকা ঘুরে আসি দেখার জন্য, জাস্ট। সাইটটার নাম হলো getbootstrap.com। এটা হলো বুটস্ট্র্যাপের বর্তমানে লেটেস্ট ভার্সন, কত? 4.1.3। কিন্তু ব্যাপার হলো এই জিনিসটা এখনো একটু কেমন ডিফিকাল্ট। আপনারা এটা ইউজ করতে পারেন 3.7.0। ডাউনলোড করলে বলবেন, ড্রপ ডাউন কাজ করে না কেন? হ্যাঁ, কাজ করতে গেলে আমার তো ডাউনলোড করতেই হবে। এই যে 3.3.7, ঠিক আছে, আমরা এখানে গেলাম। এটা হলো ওইটার আগের ভার্সন, ঠিক আছে? এই ভার্সনটা অনেকটা ইউজার ফ্রেন্ডলি। আমি এটা বুঝতে পারি না, যত আপডেট আসতেছে সেই জিনিসগুলো এত জটিল কেন বানাচ্ছে। প্রত্যেকটা জিনিসের হইতে ফন্ডসম, বুটস্ট্র্যাপ, মানে এমন হচ্ছে যে আমাদের ওই নতুনটা বাদ দিয়ে পুরান ভার্সন নিয়ে কাজ করতে হচ্ছে। যতদিন যাচ্ছে তত সহজ বাদ দিয়ে আরো এত জটিল করে ফেলতেছে, বুঝলাম না কেন, ওদের মাথায় কি ভূত চাপছে নাকি? আচ্ছা, যাই হোক, এখান দিয়ে আমরা বুটস্ট্র্যাপটা ডাউনলোড করতে পারবো। ওরা দেখেন কিছু দেখাচ্ছে যে কোন জিনিসগুলো বুটস্ট্র্যাপ দিয়ে। এই যে নিউজ উইকের নাম শুনছেন না, আমেরিকার একটা বেস্ট নিউজ পেপার আর কি, নিউজ উইক, যেখানে বঙ্গবন্ধুর ভাষণটাকে
সেরা কবিতা পড়ে নাই? বাংলা একটা কি ছিল জানি, নিউজ উইক পত্রিকায় প্রকাশ করে, সেই নিউজ উইকটাও দিয়ে বানানো, বুটস্ট্র্যাপ দিয়ে বানানো। এইসব সাইটগুলো পৃথিবীতে যারা নাম করা তাদের এইসব সাইটগুলো বুটস্ট্র্যাপ দিয়ে বানানো, এই জন্য তারা দেখানোর জন্য বলছে এইগুলো বুটস্ট্র্যাপ দিয়ে করছে। আচ্ছা, বুটস্ট্র্যাপ ডাউনলোড করতে গেলে আমাদের এখানে ডাউনলোড করতে হবে, এখানে নিয়ে আসছে। এখন এই যে ডাউনলোড বুটস্ট্র্যাপ, এখানে আমরা ক্লিক করতে পারি। আবার আপনি যদি চান যে না আমি অনলাইন থেকে সাপোর্ট দেবো, ডাউনলোড করব না, সেক্ষেত্রেও আপনি সেটা করতে পারেন। এই যে সিডিএন গুলো, এই লিঙ্ক গুলো আপনি হিসেবে বসাতে পারেন HTML এ। আমরা লিঙ্ক বা উপরে দেখছি না কিভাবে CSS লিঙ্ক করতে হয়, ওরকম করে আমরা বসাতে পারবো। ঠিক আছে, তো আমরা একটা জিনিস দেখি যে বুটস্ট্র্যাপ মানে হলো এমন একটা জিনিস যে কিছু জিনিস অলরেডি আছে, মানে সাজানো গোছানো অবস্থায়, এটা ফ্রেমওয়ার্কের মতো। তো এই যে আপনি সাজাই গুছিয়ে রাখছেন, যেমন আমরা কি করছিলাম, একটা CSS ফোল্ডার নিয়েছিলাম, একটা JS ফোল্ডার নিয়েছিলাম, একটা IMG ফোল্ডার নিয়েছিলাম, সুন্দর করে সাজাই গুছিয়ে যে কাজটা করছিলাম। থিম দেয়া নাই, কিছু ব্যাকএন্ডে CSS করা আছে, jQuery করা আছে, যেগুলো আপনি কল করলেই কাজ করবে। মনে করেন এরকম একটা বাটন, আপনাকে ওই হাতে কোডিং করে বলতে হতো না, প্যাডিং এত কালার এই এটা সেটা সেটা করে ক্লাসগুলো ধরা দিলে এরকম তৈরি হয়ে যাবে। বুটস্ট্র্যাপটা হলো CSS আর জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, ওই ফ্রেমওয়ার্ক। এখানে CSS এবং জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্ট বলতে জাভাস্ক্রিপ্টটা সরাসরি ওইভাবে না, এখানে হচ্ছে jQuery ইউজ করা। ঠিক আছে, jQuery কি জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, ওটা জাভাস্ক্রিপ্ট ঠিক আছে, কিন্তু ঘটনা হলো এরা যে কাজটা করছে সেটা হচ্ছে jQuery এর উপর ডিপেন্ডেন্ট। মানে ওইটা হলো আপনার সরাসরি জাভাস্ক্রিপ্ট না, জাভাস্ক্রিপ্টের যে লাইব্রেরি যেটা jQuery তার উপর বেস করে বানানো jQuery রিলেটেড কাজগুলো। ঠিক আছে, তাহলে এখানে দেখেন কি কি জিনিস থাকতেছে, CSS আছে আর এই দুই ধরনের জিনিস একসাথে করে তারা একটা ফ্রেমওয়ার্ক বানায় রাখছে। এখন আপনি HTML-টা কিভাবে ইউজ করলে ওই জিনিসটা কি কি ক্লাস ধরলে কোথায় কি লিখলে ওইটা আসবে, এটা আমাদের জেনে জেনে বসাতে হবে। আচ্ছা, তো আমরা এটা ডাউনলোড দিই। ঠিক আছে, ডাউনলোড আমার করা আছে মনে হয়, একটু দেখি। সরি, কম্প্রেসড, দেখেন তো বুটস্ট্র্যাপ কই। এই যে আপনারা ডাউনলোড করলে এরকম এরকম একটা ফাইল পাবেন। আচ্ছা, এটা আমি করি, কপি করে আপনাদের এখানে দিয়ে দিই। ঠিক আছে, এইটা ওপেন করলে দেখেন এর ভিতরে একটা আনজিপ ফোল্ডার আছে, জিপের ভিতরে তো আনজিপি থাকে, এর ভিতরে তিনটা জিনিস আছে। কি কি? ফন্ট, CSS, JS। আচ্ছা, দেখেন আমরা যদি এখানে ফোল্ডার বানাই, বুটস্ট্র্যাপ, মনে করেন এটা একটা নতুন ফোল্ডার। ঠিক আছে, এখন এর ভিতরে আমাদের কাজ হলো এই তিনটা জিনিস কপি করে রাখতে হবে। ঠিক আছে, রাখার পরে আমাদের এখানে কি কোনো সামনে আমরা যেটা শো করতে চাচ্ছি ব্রাউজারে, সেজন্য আমাদের একটা HTML পেজ দরকার না? আমরা একটা HTML পেজ বানাবো। ঠিক আছে, মনে করেন এটা ওপেন করলাম নোটপ্যাড। এখন ব্যাপার হলো
এখানে দেখেন দেয়া আছে যে বুটস্ট্র্যাপ, এখানে বুটস্ট্র্যাপের ওই যে তিনটা ফোল্ডার আমরা দেখছি, সিএসএস, জেএস, ফন্টস। এর ভিতরে যে কি কি জিনিস দেয়া আছে সেটা দেখাইছে। দেখেন আমরা যদি একটু ওপেন করি, দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো আছে এখানে, তাই না? আবার আমরা যদি জেএসএ যাই, দেখেন এই জিনিসগুলো এখানে আছে, ঠিক আছে? আবার ফন্টসে গেলে দেখেন এই ফন্টস গুলো এখানে আছে, ঠিক আছে? এখন আমাদের কাজের জন্য অন্তত আমি গতকাল আগে বলছিলাম এটা যে মিন কি আর শুধু এটা কি শুধু পারবো না, ওটা মিনিফাইড করা, ঠিক আছে? মিনটা কি মিনিফাইড ভার্সন। তা আমরা যদি চাই যে না আমরা ওদেরটা করব, কোডটা চেঞ্জ করব না, তাহলে আমরা মিনিফাইড ভার্সন ইউজ করব। তা আমরা কি বুটস্ট্র্যাপের কোড চেঞ্জ করব? করব না। তো যেটা দরকার লাগবে যে ওদের এটা ভালো লাগতেছে না, আমরা ওদের কিছু কোড এডিট করব নিজের মতো করে, সেক্ষেত্রে কি করতে পারবো? আমরা ওভাররাইট করব আমাদের সিএসএস দিয়ে, কিন্তু ওদের কোডটা আমরা চেঞ্জ করে দিয়ে আসবো না। এজন্য আমরা শুধু এই জিনিসটা রেখে আরগুলো ডিলিট করে দিতে পারি। এইটা আর এটা কিন্তু একই কোড লেখা, কিন্তু এটাতে ঢুকলে আপনি দেখতে পাবেন, বুঝতে পারবেন। দেখাই, এইভাবে লেখা, ঠিক আছে? আমরা যেভাবে লিখি, আর এটাতে ঢুকলে আপনি বুঝতে পারবেন না এখানে কি লেখা, একই জিনিস লেখা, ঠিক আছে? দুটাতেই একই জিনিস লেখা। তো এই কোডটা আমরা এডিট করব না, দুটাতে একই জিনিস লেখা, এডিট করব না। সুতরাং যেহেতু এডিট করব না, সেহেতু আমরা এটা বাদ দিয়ে শুধু এটা রাখতে পারি। শুধু মনে করেন এটা সাইজ কত দেখছেন, 119 কেবি। তার মানে ওইটার সাইজ আরো বেশি ছিল, আমরা খেয়াল করি নাই, তারপরে বেশি ছিল, কারণ কম্প্রেস করলে তার সাইজটা কমে যায়, এটা আপনারা জানেন মনে হয়। কিন্তু এইটা যদি মিনিফাইড ভার্সন হয়, তাহলে ওইটার সাইজ আরো শিওর বেশি ছিল, 143 কেজি ওরকমই থাকবে। তাহলে ওইটা তো শুধু আমাদের হিসেবে রেখে ভারী করে লাভ নাই, তাই না? ডিলিট করে দিল। দেওয়ার পরে দেখেন জেএসএস এর ভিতরে এখানেও আছে বুটস্ট্র্যাপ min.js, bootstrap.js, ঠিক আছে না? দেখেন আমরা এইটা আর এইটা ডিলিট করে দিতে হবে, তাই না? এখন ঘটনা হলো, আমরা একটু এখানে আসি নিচের দিকে, দেখেন বেসিক টেমপ্লেট, মানে একটা সাধারণত একটা বুটস্ট্র্যাপ এই শুরু করতে গেলে আপনাকে কি কি জিনিসগুলো এরকম ভাবে থাকতে হবে সেটা। এখন ওদের দেখেন ওদের ওইটা কল করছে, ঠিক আছে না? আমি একটু কপি করি, নিয়ে বলতেছি। আমরা ব্ল্যাঙ্ক ফাইলটা রাখছি এখানে না, পেস্ট করে দিই। আচ্ছা, এই দুটো জিনিস মুছে দেই। এবার খেয়াল করে আমরা দুইটা ফোল্ডারের ভিতর দুইটা জিনিস রাখছি, কি কি? একটা রাখছি সিএসএস এর ভিতরে bootstrap.min.css, তাই না? জেএস এর ভিতরে bootstrap.min.js। তাহলে এই জিনিসটা কি? আমি একটা কথা বলছি যে তাদের এই যে কোড লাইব্রেরিটা, জাভাস্ক্রিপ্টের যে লাইব্রেরিটা আছে, এইটা কিসের উপর ডিপেন্ডেন্ট বলছিলাম? jQuery-র উপর ডিপেন্ডেন্ট, jQuery-র উপর ডিপেন্ডেন্ট। এখন ব্যাপার হলো jQuery-র লাইব্রেরিটা যদি না থাকে, তাহলে jQuery দিয়ে কোনো কোডিং করে তো সেটা পাবে না। পাবে? আপনারা যদি সি মনে হয় করেননি, যাই হোক, কোনো একটা হেডার ফাইল ইম্পোর্ট করতে হয়, এটা এরকম কিছু কথা শুনেছেন? কোনো যে আলাদা কোনো কাজ করতে গেলে হেডার ফাইল ইম্পোর্ট করতে হয়, মানে সেই লাইব্রেরিটা সাপোর্ট দিতে হয়। ওই লাইব্রেরিটা সাপোর্ট কেন দিতে হয়? ওই ফাংশনগুলো ওই লাইব্রেরির ভিতরে লেখা আছে। তাহলে যদি আমি ইউজ করতে চাই, তাহলে লাইব্রেরিতেই যদি না থাকে,
তাহলে তো বুঝতে পারবেন এটা কি জিনিস, পারবে? এই জন্য আমাদেরকে, যেহেতু এটা ইসের পরে লেখা, দেখেন এটা jQuery.min.js, মানে এটা jQueryর একটা লাইব্রেরিটা আগে কল করতে হবে, আগে লাইব্রেরিটা পাবে, তারপরে কি করবে। এটা যদি আপনি উপরে কল করেন তাহলে কিন্তু কাজ করবে না। আমি বারবার একটা জিনিস বলতেছি, সিকোয়েন্সের দিকে খেয়াল করবেন। সেটা হলো আপনার যত সিএসএস আছে, আপনার সিএসএসটা রাখবেন সবার নিচে। এক্ষেত্রেও ঘটনা সেটা, jQuery লাইব্রেরিটা থাকবে সবার উপরে, আর যে যতগুলো প্লাগইনস আছে যেগুলো jQueryর উপর ডিপেন্ডেন্ট সেগুলো থাকবে jQueryর নিচে। এবং আপনি যদি এটাকেও মডিফাইড করতে চান, আপনারটা থাকবে এরও নিচেই। বুঝতে পারছেন? আপনি যদি এই বুটস্ট্র্যাপের কোনো জিনিসকেও কাস্টমাইজ করতে চান jQuery দিয়ে, আপনার jQueryটা থাকবে বুটস্ট্র্যাপেরও নিচে, মানে এই সিকোয়েন্স অনুযায়ী সে কাজ করবে। আগে তার লাইব্রেরিটা পাইতে হবে। এই bootstrap.min.js টা এই হচ্ছে আপনার jQueryর উপর ডিপেন্ডেন্ট, এজন্য এটা আগে পাইতে হবে, তারপর এটা। এবার যদি এই জিনিসটা, এই কোডগুলো না পায়, তাহলে তো আপনার এডিট করার কোনো মানে আসে না। সুতরাং আপনি যেটা করতে চাচ্ছেন তার আগেও এই জিনিসটা থাকতে হবে। বুঝতে পারছেন? আর সিএসএস এ আপনারটাও পরে দিতে হবে। কেন? মনে করেন আপনি চাচ্ছেন যে এদের একটা কোডে সাপোজ কালার একরকম লেখা আছে, কিন্তু আপনি ওই কালারটা ইউজ করতে চাচ্ছেন না, অন্য কালার ইউজ করতে চাচ্ছেন, আর একটা ক্লাস ধরে মনে করেন ওটা এডিট করে দিতে চাচ্ছেন, ঠিক আছে? আপনারটা যদি নিচে না থাকে এইটার, তাহলে আপনি ওইটার কোডটা এডিট করতে পারবেন না, আপনি লিখলেও কাজ হবে না তখন। কিন্তু ভাই লিঙ্ক তো সবসময় ওইটার হেডের ভিতরে হবে না? হ্যাঁ, এই লিঙ্ক দুটো এখন বডির ভিতরে। ওই বডির ভিতরে, বডি তো এখান দিয়ে শুরু। ও jQueryর লিঙ্ক বডির শেষে হয়, শেষে মানে বডি শেষ হওয়ার আগে। কেন হয়? jQuery জিনিসটা একটু ভারী, ঠিক আছে? তার মানে আমরা কোডিং করব আছে কি আমি বলি, করে হ্যাঁ, এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখা, ওটা তারা দেখানোর জন্য লিখছে যে আপনি এখান দিয়ে কোডিং করতে পারেন। আর এইটা কয় টাইম নিচে থাকবে? আমি বলতেছি, দেখেন সিএসএসটা আগে লোড হওয়ার দরকার এই জন্য, কারণ সিএসএস লোড না হলে আপনার পেজটা এলোমেলো হয়ে যাবে, ভেঙে যাবে, ছবিটা কিরকম হয়ে যাবে, হোয়াইট গুলো পাবে না, কালার পাবে না, কিছু পাবে না, সব উল্টো পাল্টা হয়ে যাবে, তাই না? এই জন্য সিএসএসটা আগে পাওয়া দরকার। কিন্তু jQueryর এরকম স্টাইল নিয়ে কোনো কাজ নাই। কখন কাজ? যখন পেজটা লোড হয়ে যাবে, আপনি কিছু করতে যাচ্ছেন, সেই মুহূর্তে jQueryটার কাজ। তাহলে আপনার যত সময় কিছু না করতেছেন তত সময় তো jQueryটা সহজে লাগতেছে না, লাগতেছে? সহজে লাগতেছে না। এই জন্য সিএসএসটা আগে পাইতে হবে, তারপর কন্টেন্টটা লোড হবে, তারপর jQueryটা লোড হবে, তাহলে আপনার ওয়েবসাইটটা ফার্স্ট লোড হয়ে যাবে। নাহলে যদি মনে করেন এখানে আপনার 50টা jQuery প্লাগইনস ইউজ করা লাগছে, সেটা আগে দিয়ে রাখলে 50টা মনে করেন 5 মিনিট ধরে ধরে ঘুরালো, কিছু আসতেছে না, আপনার ওয়েবসাইট কি কেউ ভিজিট করবে? আগে কন্টেন্ট রেডি হয়ে গেল, এরপর jQuery আস্তে আস্তে লোড হলো, যে যার যার দরকার ক্লিক করলো, সেই কাজ করতেছে। জিনিসটা ভালো লাগে না? এই জন্য jQueryটা নিচে কল করা। এটা আপনি উপরে লিখলে যে কাজ করবে না এমন না, হেডের ভিতরেও লিখতে পারবেন। বুঝতে পারছেন? আপনি হেডের ভিতরেও লিখতে পারবেন, শুধুমাত্র এই কারণে jQueryটা নিচে রাখতে হবে। এ মাথার উপর দিয়ে যায় যায় কিছু করি নাই, কিন্তু বলতেছি। এখন ব্যাপার হলো এই jQueryটা আমরা কোথায় পাবো? দেখেন jQueryর জন্য আলাদা একটা ওয়েবসাইট আছে, jQuery.com। এই যে ডাউনলোড jQuery, এখানে গেলাম, যে লেটেস্ট ভার্সনটা নামালাম। এই দেখেন এটা হচ্ছে কম্প্রেসড, এটা হচ্ছে আনকম্প্রেসড। তা আমরা কম্প্রেসডটা ইউজ করতে পারি, কারণ আমরা jQuery কোডটা তো এডিট করব না, করব? তাহলে কম্প্রেসডে ক্লিক করলাম, দেখেন আমাদের একটা লিংকে নিয়ে যাবে, কি সব লেখা হাবি যাবি। এটা হলো jQuery লাইব্রেরি। তো আমরা এটা এরকম করে কপি করব। মনে করেন কন্ট্রোল অল ইয়ে দিয়ে কন্ট্রোল অল সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। হ্যাঁ, কোডিং মানে এটা আমাদের কিছু করার দরকার না, বোঝার দরকার না, জাস্ট এটা থাকতে হবে, তারপর আমরা করব, শিখবো আস্তে আস্তে কিভাবে। এটা দেখে মাথা খারাপ করার দরকার নেই। এখন দেখেন, আপনার দেখার দরকার নেই, শুধু কি করতেছি তাই দেখেন, এদিকে তাকানোর দরকার নেই। মনে করেন
জেএস এর ভিতরে আমরা মনে করেন যে করি লাইব্রেরিটা আমরা লোকাল থেকে সাপোর্ট দেব, ওটা কি আমরা এখন কি ইউজ করছি, এখানে লিঙ্ক না, এটা লিঙ্ক থেকে পাচ্ছে, এটাকে কি বলে সিডিএন, কি বলে সিডিএন, মানে কি কন্টেন্ট ডেভেলপমেন্ট নেটওয়ার্ক। এটা কল করার একটা সুবিধা আছে, আপনি যদি নিজের কাছে রাখেন তাহলে ওই জিনিসটা লোড হতে সময় লাগবে, কিন্তু এটা অনলাইন থেকে আসবে। মনে করেন ইউএস এর একটা লোক আপনার কাছে আপনার এই সাইটটা দেখতেছে, ঘটনাটা কি হতো, আপনার সাইটটা হোস্ট করা আছে কোথায়, ইউএসএ, মনে করেন কোনো সার্ভারে। এবার কি হচ্ছে, আপনার ইউএস থেকে বাংলাদেশে আসলো, বাংলাদেশ থেকে তার ইসে যেয়ে লোড হলো, ব্যাপারটা এরকম, তাই না? তার পিসিতে যে কোডটা লোড হলো, মানে র্যামে এসে জমা হলো, তারপর সে ওয়েবসাইটে দেখতে পাচ্ছে। কিন্তু যদি ওইটা ওইরকম লোড না হয়ে এখান থেকে না যায়, ওইটা যদি ওই মনে করেন এইটা হোস্ট করা আছে কোথায়, এই সার্ভারটা মনে করেন ইউএস এর একটা সার্ভারে, এটা কিন্তু গুগলে হোস্ট করে রাখছে, এটা গুগলের লিঙ্ক, কিন্তু মানে গুগলরা এই যে কোডটা লিঙ্ক ওই সিডিএন এর অবস্থায় রাখছে। এটা বহুত কোম্পানি পাবেন, মাইক্রোসফটের কাছে পাবেন, ওই গুগলের কাছে পাবেন, আরো বহুত কোম্পানি এটা রাখছে। তাহলে কত ইম্পর্টেন্ট এটা তিনি বুঝতে পারতেছেন, তারা তাদের হোস্টিং এ এই জিনিসটা রাখছে। এই যে লিঙ্কটা না, এটা গুগলে, এই দেখেন ajax.googleapis.com, ajax lives jQuery কত ভার্সন সেটা, তারপরে jQuery min.js। এটা দিলে সুবিধা হচ্ছে কি, যদি আপনাকে একটা কেউ সাইটটা ভিজিট করতেছে, তার সাইটটা ওইখান দিয়ে চলে আসতেছে, সার্ভারটা আছে এখানে আর গুগলের সার্ভারটাও এখানে পাশাপাশি, ওইখান দিয়ে নিয়ে চলে আসতেছে, ওটা আর খুঁজতে অন্য জায়গায় যাইতে হচ্ছে না, তখন লোডটাও ফাস্ট হচ্ছে, এরপরে আপনার মেমোরিটা ইউজ কম হচ্ছে, এটা তো আর আপনার রাখা লাগতেছে না, গুগল রাখছে তাই ইউজ করতেছে, তাহলে আপনার কয়েক কিলোবাইট হলেও কমে যাচ্ছে না। এটা হলো আমাদের সুবিধা। অসুবিধার কথা বলি, আপনার যখন ইন্টারনেট কানেকশন না থাকবে কাজ করার সময়, তখন এই জিনিসটা কাজ করবে না। কেন করবে না? কারণ এটা তো অনলাইন থেকে আসতেছে। আপনি যখন কাজ করবেন তখন অফলাইন ভার্সন দিয়ে কাজ করবেন, কিন্তু আপনি যখন সাইটটা মনে করেন সার্ভারে আপ করবেন, তখন এই লিঙ্কগুলো যদি পারেন সার্ভারের লিঙ্কটির সাথে দিয়ে দেবেন। বুঝতে পারছেন? তাহলে আপনার মেমোরি স্পেস কমে গেল, সাইটটা লোড হলো ফাস্ট। এখন আমরা তো এটা কপি করলাম, তাই না? কপি করে এর ভিতরে একটা ফোল্ডার না ফাইল বানাই, কি নাম, jQuery.min.js। এই জিনিসটা ওপেন করলাম, এর ভিতরে পেস্ট করে দিলাম, শেষ। এখন এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই jQuery min.js এর এখান থেকে পারি না? এখন তো আমাদের এখানে আছে, ঠিক আছে। আপনারা যখন লোকালি কাজ করবেন, মনে করেন সবসময় ইন্টারনেট কানেকশন নাই, যদি কানেকশন না থাকে তখন কিন্তু এটা কাজ করবে না। আমরা এখন লোকালি কাজ করব, শিখবো, যখন সার্ভারে আপ করে দেবো এই করে দেবো। এখন এটার ব্যাপারে আপনারা জানেন, বলছিলাম না, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, আর এটা তো ইউনিকোড ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন, শুধু বাংলা না, যে কোনো ইউনিকোড ইউজ করতে পারবেন। এটা হলো ইন্টারনেট এক্সপ্লোরারকে সাপোর্ট দেওয়ার জন্য, ঠিক আছে। এই কোডটা হলো রেসপন্সিভের জন্য, রেসপন্সিভ করতে গেলে এই কোডটা লিখে দিতে হয়। দেখেন এখানে কি বলছে, যে নেম হলো ভিউ পোর্ট, কন্টেন্ট বলছে যে ওয়াইড ইকুয়াল টু ডিভাইস ওয়াইড, মানে সেই ডিভাইসের ওয়াইডটা, ঠিক আছে, ক্যাচ করতে পারবে এটার মাধ্যমে। আপনি যে কোন ডিভাইস থেকে রিকোয়েস্ট করতেছেন সার্ভারকে, সার্ভার এটা বুঝতে পারবে এই কোডের মাধ্যমে যে সেই ডিভাইসের ওয়াইডটা কত, মোবাইল দিয়ে করতেছেন নাকি ট্যাবলেট দিয়ে করতেছেন নাকি পিসি দিয়ে করতেছেন, সেই অনুযায়ী আপনাকে শো করবে। এটা রেসপন্সিভ ডিজাইনের জন্য এই কোডটা রাখা হয়েছে, ঠিক আছে। আর এটার তো টাইটেল, এটা জানেন, এটা হচ্ছে সিএসএস লিংক করানো হয়েছে, এটা বুঝতেছেন। এই জিনিসটা কি, কমেন্টস করা হইলেও এটা কাজ করবে। এটা অনেকটা প্রোগ্রামিং এর মতো করে লজিক দেয়া, দেখেন ইফ লেস দ্যান ইকুয়াল টু, মানে লেস দ্যান
ইন্টারনেট এক্সপ্লোরার যদি 9 এর থেকে ছোট হয় তখন এই কোডগুলো কি কাজ করবে, নিজে নিজে কাজ করবে, আপনার চিন্তা করার কোনো দরকার নেই। ওরা তো নিজেরাই দিয়ে রাখছে, তাই না? আপনার কিছু কাজ করতে হবে কেন লাগবে? ইন্টারনেট এক্সপ্লোরার 9 এর নিচেই অনেক জিনিস HTML5 এ সাপোর্ট করে না। মনে করেন আপনি কাজ করছেন কত HTML5 দিয়ে, তাই না? অডিও ভিডিও ট্যাগ সব ইউজ করছেন, কিন্তু ওইখানে মনে করেন কাজ করে না, তখন কি হবে? তখন এই ইন্টারনেট এক্সপ্লোরার 9 এর নিচে যে ইউজ করে সে কি আপনার সাইটটা দেখতে পাবে না? তাহলে আপনার ইউজার কমে গেল। এই জন্য এই জিনিসটা এখানে দেয়া হয়েছে। যেটা তো কমেন্ট আগে কাজ করবে। কাজ করবে, এখানে কি বলা হয়েছে? যদি ইন্টারনেট এক্সপ্লোরার 9 এর নিচে হয় তখন কাজ করবে। এটা যেভাবে আছে এইভাবেই থাকবে, ওটা নিয়ে আপনার মাথা যদি ঘামানোর কোনো দরকার নেই। এটাকে কি বলা হয়? HTML5 শিপ। শিপ শিপ মানে এটা দিয়ে কি করানো হচ্ছে? ইন্টারনেট এক্সপ্লোরারকে আপনার যে কোডগুলো তাকে সাপোর্টটা দেওয়া হচ্ছে। যদি ইন্টারনেট এক্সপ্লোরার 9 এর নিচে হয় তাহলে যে কাজগুলো অনেক সময় করতে পারতো না সেটা এখন করতে পারবে। বুঝতে পারছেন? এখনো পর্যন্ত আমি নিজে কিছু করছি না, মাথার উপর দিয়ে যাই না বুঝতেছি। এখন আমার নিজের সেসেস কোথা থেকে করবো? মনে করেন আমি সেসেস করি, সেসেস করবেন, করার দরকার। পছন্দের মধ্যে তা একটু করলাম এখান থেকে। সিএসএস এর ভিতরে মনে করেন যে কি করবেন? ফোল্ডার কেন? এটাকে ফাইল বলে। এই আপনারটা কল করা শেষ, এখন ওর ভিতরে যা লিখবেন এর সাথে চলে আসছে, ঠিক আছে না? এবার আপনি যদি কোনো যে করি ফাইল বানান সেটা কি করবেন? এর নিচে নিচে চলে আসবে, যে করির ভিতরে বানাবেন, ঠিক আছে? এখন আমরা একটু, আচ্ছা এই লেখাটাই থাক, আমরা একটু টেস্ট করে দেখি কাজ করে কিনা। কাজ করে? করছে না? এখন বুটস্ট্র্যাপটা কাজ করতেছে কিনা সেটা দেখেন। আর ব্যাপার হলো আপনারা কিভাবে টেস্ট করবেন কোন লিংক কাজ করতেছে কিনা? কন্ট্রোল ইউজ আপ দেবেন, দিলে কোডটা বেরোয় না? এই কোডে এই যে লিংকটা আছে এই লিংকের উপর ক্লিক করবেন, যদি এই আসে তাহলে মনে করবেন ওই লাইব্রেরিটা পাচ্ছে, তাই না? পাইছে বলে তো আসছে। আচ্ছা তাহলে প্রথমটা পাইলো, আচ্ছা দ্বিতীয়টায় মনে করেন কিছু লেখা নেই, আমরা তো লিখি নাই, শুধু ফাইল নিয়েছি। আচ্ছা মনে করেন যে করি পাইছে কিনা? হ্যাঁ যে করি পাইছে। এবার বুটস্ট্র্যাপের যে করিটা পাইছে কিনা? হ্যাঁ পাইছে, তাহলে সব ঠিক আছে। এখন আমরা একটু বুটস্ট্র্যাপের একটা কোনো কোড হালকা করে লিখে দেখি যে কাজ করে কিনা। মনে করেন আমরা বাটন তৈরি করছিলাম না, বাটন সাপোজ দিলাম, এখানে একটা ক্লাস ইউজ করলাম btn success। এজন্য একটা বাটন btn success এটা তো ক্লাস মানে কোনটা কল করবে তাই এই ক্লাসে এগুলো তো বুটস্ট্র্যাপের ভিতরে লেখা আছে। হ্যাঁ সেটা হ্যাঁ, তো মুখস্থ করা লাগবে না। মুখস্থ না, কাজ করতে করতে বাড়ি যাবেন। মুখস্থ করলে আজকে মুখস্থ পারবেন, কালকে ভুলে যাবেন, কয়টা মনে রাখবেন? প্র্যাকটিস করবেন, আস্তে আস্তে হয়ে যাবে। তাও তো প্রথমে তো জানা দরকার। এরপরে এই যে ডকুমেন্টেশন আছে, এটা কি করতে আপনাকে তো এটা দেখতে হবে। আপনারা যেটা করবেন এই যে ইসে চলে যাবেন, কি বলে গুগল ক্রোমে, যাওয়ার পরে এখানে যাবেন, তারপরে এই যে মোর টুলস থেকে এক্সটেনশন, জি এখানে চলে যাবেন। গেলাম। যাই এখানে দেখবেন দুটো তিনটা দাগ আছে, এখানে গেলেন, যে এই যে ওপেন ক্রোম ওয়েব স্টোর নিচে দেখছেন এই যে আছে, জি দেখা যাচ্ছে। এখানে গেলেন, যার পর এখানে লিখবেন BTTSTRAPOFF অফলাইন, ও ডাবল
দেখেন এরকম একটা জিনিস পাবেন, বুটস্ট্র্যাপ অফলাইন লিখলে এরকম একটা জিনিস পাবেন। আপনারা কি করবেন, এখানে যে অ্যাড টু ক্রোম না, আমার অলরেডি অ্যাড করা আছে এই যে এখানে, এই জন্য আসতেছে না, ঠিক আছে। আপনি এখানে অ্যাড করে নেবেন। এইটা করতে নেট লাগবে এইটুকু, অল্প একটু সাইজ, কয়েক কিলোবাইট মেবি। একবার নেওয়ার পরে এরপরে আপনার নেট না থাকলেও আপনি বুটস্ট্র্যাপের অফিসিয়াল ডকুমেন্টেশনটা দেখতে পাবেন, অল টাইম দেখতে পাবেন, এরকম থাকবে আপনার এখানে। শুধু একটু ক্রোম দিয়ে দিতে হবে স্যার। ওপেন ট্যাব, এটা কিন্তু আপনি অল টাইম যখন তখন নেট না থাকলেও ইউজ করতে পারবেন, দেখতে পাবেন কি করে, ঠিক আছে, দেখতে পাবেন। তো আমরা যেহেতু অনলাইনে এখন আছি, অনলাইন থেকে দেখি। আচ্ছা, যে করে গেল ওখান দিয়ে সোর্স কোড দেখা যাবে, মানে একটা ফর্ম রানের আমি দেখা যাবে, যাবে কোড কপি করে নেই, যাবে যাবে তাহলে তো আলহামদুলিল্লাহ বাসায় খুব সুবিধা হয়েছে না? জি তো। খুব সুবিধা হয়েছে। এই দেখেন, এই যে বললাম না যে এটা ইন্টারনেট এক্সপ্লোরারকে সাপোর্ট দেওয়ার জন্য, দেখেন এই কোডটা সেটা বলছে যে ইন্টারনেট এক্সপ্লোরারকে এটা সাপোর্ট দেওয়ার জন্য। আপনাদের কাজ যেটা হবে ওইটা তো প্র্যাকটিস করবেনই, আর এই সাইটগুলো ঘুরে ঘুরে দেখা। আচ্ছা, এখানে না, এই যে সিএসএস, এখান দিয়ে দেখেন শুরু হয়েছে, ঠিক আছে। HTML5 ডক টাইপ কিভাবে লিখতে হবে এটা তো আপনারা জানেন, তাই না? আচ্ছা, এই দেখেন কি বলছেন, মোবাইল ফার্স্ট। বুটস্ট্র্যাপ ইউজ করার প্রধান যে উদ্দেশ্য তাকে, সেটা কি? মোবাইল ফার্স্ট, মানে মোবাইল, এই যে ছোট যে ডিভাইসগুলো তাকে প্রাধান্য দেয়া। একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনার ডিপার্টমেন্টে, আপনার সেমিস্টার, আপনার ক্লাসে হয়তো বহুত ব্যক্তি আছে যারা পিসি ওপেন করতে পারে না, কিন্তু সবাই কিন্তু ফেসবুক ইউজ করে না? তাহলে মানে ফেসবুক বলতে আমি এটা বোঝাচ্ছি সবার হাতে মোবাইল আছে, একটা অ্যান্ড্রয়েড ফোন আছে বর্তমান সময়, আমার কাছে না থাকলেও সবার কাছে আছে। ব্যাপার হলো আমাদেরকে চিন্তা করতে হবে যে পিসিতেই মানুষ যাই ইউজ করুক না কেন, মোবাইলে ইউজার বেশি। সাইটটা এমন ভাবে হতে হবে যেন মোবাইল থেকে দেখা যায়, ক্লিয়ার না ভাঙে। এজন্য মোবাইল ডিভাইসকে আমরা বেশি প্রাধান্য দিতে হবে, সে কথা লেখা আছে। আর এটা বললাম যে এটা, এই দেখেন হেডের ভিতরে, এটা হেড ট্যাগের ভিতরে এটা থাকতে হবে, তাই বলছিলাম না? টু এনশিওর প্রপার রেন্ডারিং অ্যান্ড টাস্ক জুমিং অ্যাট দ্য ভিউপোর্ট মেটা ট্যাগ। এই যে ভিউপয়েন্ট মেটা ট্যাগটা অ্যাড করতে হবে কিসের জন্য? প্রপার রেন্ডারিং ইনশিওর করার জন্য, মানে সেটা নিশ্চিত করতে, প্রপার যে রেন্ডারিং হচ্ছে মানে ওয়াইডটা, সেটা ইনশিওর করার জন্য আপনাকে এটা ইউজ করতে হবে, ঠিক আছে। আর ভাই এটা কিভাবে করে? মনে করেন যে আমার একদম নেভিগেশন বার তো পুরা ওয়েটটা কত নিতে, মনে করেন যে আমি কোনো ফিক্স করবো না, যত নেবো তত নিতে নাম না। নেভিগেশন বার থেকে আমার সাইটটা মনে করেন অনেক বড় হবে, যত নেবো তত বড় হবে। আমি কোনো হাইট করে দিচ্ছি, ওয়াইড তো ফিক্স থাকে, হাইট ফিক্স থাকে না। হাইটটা ভাই ফিক্স করবো না, মানে আমি হ্যাঁ, আপনি যত দেবেন তত নিতে থাকবে। মানে এটা কিভাবে কিভাবে হবে মানে ওটা সে চিন্তা আপনার না, আপনি শুধু কন্টেন্ট দিতে থাকবেন, যত দেবেন তত নিচে চলে যত যাবে। দিতে দেখবো তো ফুটারের বাইরে চলে যায়। যখন আমি যখন হেডারের ভিতরে কিছু লিখি, হেডারটা যখন হাইট সিলেক্ট মনে করেন আমি কন্টেন্টের ভিতরে যা লিখি, আমি যত লিখবো ফুটার তত নিচে নেমে চলে যাবে। হ্যাঁ। কন্টেন্টের হাইট সিলেক্ট করে দেওয়া যাবে না, কন্টেন্টের হাইট দেওয়া যাবে না। আমার তো ফুটারের ভিতরে ঢুকে যায় কিছু কিছু। ফুটারের ভিতরে যাবে কেন? ফুটার তত নিচে নেমে যাবে, কোন ট্যাগ লিখতে হবে? কিছু লেখা লাগবে না, ওটা দেখবেন। হাইটটা যদি সিলেক্ট করে দাও তাহলে তো বাইরে চলে যাবে। ওটা তো হাইট তো আপনি ডিক্লেয়ার করে দেবেন না, হাইট ক্লিয়ার করে দেবে না, তাহলে কন্টেন্টের ডিক্লেয়ার আমরা কোনো হাইট তো নিয়ে কাজ করবো না ওইভাবে। যাই হোক ওইটা একটু দেখা। হাইট ক্লিয়ার না করলে অটোমেটিক অটোমেটিক নিচে আপনি যত কন্টেন্ট দেবেন তত নিচে নামতে থাকবে।
ঠিক আছে আজকে চেষ্টা করবেন হাইট কি আছে আচ্ছা আমি এটা একটু বলে দিই, আপনারা হচ্ছে ওই এটা দেখে আসেন, আমরা দেখাবো, সবভাবে দেখাবো, সমস্যা নেই, কোনো কনফিউশন থাকবে না। দেখেন কন্টেইনার্স বলতেছে বুটস্ট্র্যাপ রিকোয়ার্স এ কন্টেইনিং এলিমেন্ট টু র্যাপ সাইট কন্টেন্ট অ্যান্ড হাউস আওয়ার গ্রিড সিস্টেম। র্যাপ, আমরা এই কথাটার সাথে আগে পরিচিত হয়েছিলাম। র্যাপার মানে বলতে হচ্ছে কোনো একটা গ্রিডে সাজানো, কোনো একটা ভাবে সাজানো। তো আমরা যে কাজটা র্যাপার নিয়ে করে তারপরে সিএসএস এ বলে দিতাম এটা ওয়াইড এত হবে, মার্জিন 0 পিক্সেল, অটো মানে মিডলে থাকবে, এরকম। ওই কাজটা আমাদের হবে না যদি আমরা এরকম করি। একটা ক্লাস নিতে হবে কি কন্টেইনার অথবা কন্টেইনার ফ্লুইড। কন্টেইনারটা হলো ওই র্যাপারের জায়গায় কন্টেইনার নিতে হবে। দেখেন দেখাই, মনে করেন এই বাটনটা কোথায় থেকে শুরু হয়েছে, এখান থেকে না। দেখেন আমি চাচ্ছি যে কন্টেইনার দিলে এরকম একটা এরকম জায়গা থেকে শুরু হবে আর এরকম জায়গা পর্যন্ত, আর কন্টেইনার ফ্লুইড দিলে এই পুরাটা, ঠিক আছে। এখন এই যে কন্টেইনার দিলে 1170 পিক্সেল হয়, 1170, ঠিক আছে। 1170 পিক্সেল সে নেয় মিডিয়াম ইসের জন্য। ওটা আপনি ডিভাইস অনুযায়ী যত ডিভাইস ই করবেন তত ওই হাইট ওয়াইড কমে যাবে। তো মিডিয়াম ইসে কত নেয় 1170। এখন দেখেন আমি যদি এইটা কাট করে এখানে একটা ক্লাস নিই কন্টেইনার, তার ভিতরে যদি আমি এটা দিতাম, দেখছেন তাহলে অটোমেটিক আমার সেন্টার আছে না, মানে এখান থেকে ওই পর্যন্ত, তাহলে তো এটা সেন্টার। কোথা থেকে শুরু হয়েছে, তাহলে মানে আমরা যেটা র্যাপার র্যাপার লিখতেছিলাম সেটা কাজ মিটে গেল, ঠিক আছে। আচ্ছা, আর আপনি যদি পুরো ওয়াইডটা নিতে চান কি করতে হবে, এই দেখেন ফর ফুল ওয়াইড কন্টেইনার আমাদের কি ইউজ করতে হবে, কন্টেইনার ফ্লুইড। এগুলো আমরা ইউজ করতে করতে শিখে যাব। গ্রিড সিস্টেম, বুটস্ট্র্যাপের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো গ্রিড। এখানে কয়টা গ্রিড আছে, গ্রিডে কয়টা কলামস আছে, 12টা। দেখি সেই জিনিসটা কিরকম। এই হলো সেই কলামগুলো। এখানে 4টা ডিভাইসের কথা বলা হয়েছে।